অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি। জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটোরিকশাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। 3 জন পায়ে হেঁটেই ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি 1 রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে এই অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়ো রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই
তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে। অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া, রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল। ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায় তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল। ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল।
আর এক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও, এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। কথায় বলে, রাত্রি দিনের থেকে বেশি মারাত্মক হয়, আর অমাবস্যার রাত তো এর থেকেও বেশি মারাত্মক। অমাবস্যার রাতে ভূতেদের এলাকায় পাখিরা উড়ে এসে বসার আগে 100 বার ভাবে, কারণ এই রাতে ভূত প্রেত আর শান্তি না পেয়ে সেই আত্মারা তাদের রাগ আর তাদের শক্তি একেবারে চরমে থাকে, আর তাদের চারিপাশে সেই সব লোকের খোঁজ করে যারা তাদের শিকার হতে পারে। আরে দাদু, এই ভূত টুত কিছুই হয় না। তোমায় বলে রাখি, কাল যদি আমি সন্ধে অবধি শহরে না পৌঁছই, তাহলে আমার বস আমাকে চাকরি থেকে বার করে দেবে। দেখো খোকা, জব তুমি আরো অনেক পেয়ে যাবে, কিন্তু জীবন পাবে না। আমি তোমাকে বলছি, আজকের রাতটা থেমে যাও, কারণ আজ হলো অমাবস্যার রাত, আর আজকে ভয়ঙ্কর আত্মারা শিকার করার জন্য পাগল হয়ে ওঠে। দাদু, এবার তুমি আমাকে রেখে যেতে বাধ্য করো না, আর আমাকে যেতে দাও, আমার কিছুই হবে না। সঞ্জয়ের অফিসের ছুটি শেষ হয়ে গেছিল, আর তা সত্ত্বেও সে অফিসে এখনো পৌঁছয়নি, আর সেই কারণে কাল অবধি ওকে শহরে কোনো রকমে পৌঁছতেই হবে। বাড়ির লোকেদের এতবার বোঝানোর পরেও সঞ্জয় কারোর কথা শুনল না, আর নিজের জিনিসপত্র নিয়ে গ্রামের পুরনো কবরস্থানে তৈরি একমাত্র বাস স্ট্যান্ডের দিকে একাই পায়ে হেঁটে যেতে লাগলো। জানি না কেন গ্রামের লোকেরা এত বেশি অন্ধবিশ্বাসী হয়, কি জানি কি সব গল্প বলতে থাকে। সঞ্জয় তখন কিছু দূর এগিয়েছিল, আর তখনই আকাশে মেঘ কালো হয়ে গেল, আর দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন এই হাওয়া
সঞ্জয়কে বারবার কোনো বিপদের সংকেত দিয়ে চলেছে। কিন্তু এখন কথায় বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এরকমই কিছু সঞ্জয়ের সাথেও হতে চলেছিল। সঞ্জয় রাতে 11টার সময় ওই ভুতুড়ে গ্রামে একাই পথিক ছিল। ওখান থেকে কিছু দূরেই গেছিল, আর তখনই ওর এমন মনে হলো যেন ওর পিঠের ওপর কেউ হাত রেখে দিয়েছে। এরকম অনুভব হওয়া মাত্রই সঞ্জয় একেবারে ঘাবড়ে গেল। পেছনে ঘুরে তাকিয়ে বলল, কে পেছনে? যখন সঞ্জয় পেছনে তাকালো তখন ও কাউকে দেখতে পেল না। এরপরে ও নিজের সফর কন্টিনিউ করতে লাগলো। ও এখন এড়ো পথে পৌঁছে গেল। ওখানে 4টে রাস্তা একে অপরের সঙ্গে জোড়া দেয়। সঞ্জয় এড়ো পথ থেকে সোজা সামনের রাস্তার দিকে একটা লোককে দেখতে পেল, যে গায়ে শাল জড়িয়ে রেখেছিল। তাকে দেখে সঞ্জয়ের একটু আজব লাগলো যে এই লোকটা এত রাতে অকারণে মূর্তির মতো দাঁড়িয়ে করছেটা কি। সঞ্জয় কোনো রকম কিছু না করে ওখানে ওই শাল গায়ে দেওয়া লোকটার একদম কাছ থেকে পার হলো। ও সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওর বারবার এমন মনে হচ্ছিল যে আরও কেউ ওর সাথে সাথে ঠিক ওর পেছনে চলে আসছে। সঞ্জয় খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও সাহস করে পেছনে ঘুরে তাকিয়ে দেখল পেছনে সেই শাল গায়ে দেওয়া লোকটা দাঁড়িয়েছিল। সঞ্জয়ের ওই লোকটার বিহেভিয়ার অনেক আজব মনে হলো, যে সে সঞ্জয়ের পিছু করছিল না তো। সঞ্জয় আবার নিজের রাস্তায় চলতে লাগলো, আর এইবারেও ওই শাল গায়ে দেওয়া লোকটা ওর সাথে সাথে চলতে লাগলো। যখন সঞ্জয় এগোয়, ওর ছায়া হয়ে ওই লোকটাও এগোচ্ছিল। যখন সঞ্জয় থেমে যায় তখন ওই লোকটাও থেমে যায়। সঞ্জয় এবার এই সবের থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। সেই জন্য এইবারে ও থামলো আর পেছনে ঘুরে ওই লোকটার ওপর জোরে চিৎকার করতে লাগলো। কে রে তুই? কোনো পাগল নাকি? এইভাবে অর্ধেক রাতের সময় আমার পিছু করছিস কেন? ওই লোকটা এটা শুনে কিছুই রিয়্যাক্ট করলো না, আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার এই ব্যবহার সঞ্জয়কে আরও রাগিয়ে তুলছিল। এই কারণে সঞ্জয় ওর গলা থেকে শালটা খুলে দিল। তখন ওর একটা জোরদার ঝটকা লাগলো। ওর সামনে যে লোকটা দাঁড়িয়েছিল তার চেহারা পুরো পুড়ে গেছিল, আর চোখের তারা দুটো সাদা ছিল। ভূত! এটা বলেই সঞ্জয় ওখান থেকে পালাতে লাগলো। এইমাত্র ও একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা প্রেতকে দেখতে পায়। তখনই হঠাৎ করে ওই লোকটা সঞ্জয়ের একদম সামনে চলে আসে আর দাঁত বার করে হাসতে লাগলো। মেরে দেব তোকে! তোর সাহস কি করে হলো আমার আসল চেহারায় তাকানোর আর আমার শালটাকে খুলে দেওয়ার? তুই আমার আসল আর কুৎসিত চেহারাটা দেখে ফেলেছিস। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমি বড় ভুল করে ফেলেছি। তুই জানিস তো আজ হলো অমাবস্যার রাত। আজকের রাতে যার উপরে আমাদের নজর পড়ে যায় তার অস্তিত্ব এখানেই সমাপ্ত হয়ে যায়। এইটুকু বলেই ওই প্রেতটা সঞ্জয়ের ছাতিতে নিজের হাত ঢুকিয়ে দেয় আর এক ঝটকাতে ওর হৃৎপিণ্ড পার করে দেয়, যেটা এখনো স্পন্দন হচ্ছিল। সঞ্জয়ের শেষ চিৎকারের সঙ্গে গ্রামের পরিবেশ আবার ভয়ঙ্কর আর শান্ত হয়ে গেল। পরের সকালে গ্রামবাসীরা সঞ্জয়ের মৃতদেহ সড়কে পড়ে থাকতে দেখে, যার মধ্যে হৃৎপিণ্ড ছিল না। ওর দাদু এসে আফসোস করে চোখে জল ফেলে, কারণ বারণ করা সত্ত্বেও সঞ্জয় অমাবস্যার রাতে এই বোকামিটা করে ফেলল, আর পরিণামে এক ভয়ঙ্কর মৃত্যু। কথায় বলে এই গ্রামে প্রত্যেক অমাবস্যার রাতে
গায়ে ওই শাল দেওয়া লোকটা ঘুরে বেড়ায়, আর যদি কোনো পথিকদের উপর তার নজর পড়ে যায় তার পিছু করতে থাকে আর তাকে কোনো ভুল করার জন্য বাধ্য করে দেয়। যদি কেউ ভুল করে দেয় তখন তার পরিণাম এক ঝটকায় ঠিক সেই রকমই হয় যেটা সঞ্জয়ের সাথে হয়েছিল। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধর থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা
যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরও একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এই তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি, জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়।